আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত। পাকিস্তানে সেনা পুলিশ অভিযানে টিটিপির ৩০ সন্ত্রাসী নিহত। সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা বের হওয়ার পর ইসরায়েলের হামলা, ৫ জন নিহত। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত ইউক্রেন। লালকেল্লায় বিস্ফোরণের পর কাশ্মীরে দমনপীড়ন চালাচ্ছে ভারতের পুলিশ সেনাবাহিনী। পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে এয়ার শোতে কসরত দেখানোর সময় ভারতের একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভি। আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে প্রদর্শনীতে ভারতীয় পাইলট তেজস যুদ্ধবিমান নিয়ে প্রদর্শন দেখানোর সময় এই ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। এক আসন বিশিষ্ট হালকা ওজনের এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। তাদের তৈরি এই যুদ্ধবিমানটি দুবাইয়ের স্থানীয় সময় দুপুর ২টা ১০ দিকে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বিধ্বস্ত হওয়ার আগে বিমানের পাইলট বের হয়ে যেতে পেরেছিলেন কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে রাজস্থানের জয়সলমের একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর থেকে ২৩ বছরের ইতিহাসে সেটি ছিল তেজস বিমানের প্রথম দুর্ঘটনা। তেজস হলো একটি ৪.৫ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট বিমান, যা বিমান প্রতিরক্ষা, আক্রমণাত্মক আকাশ সহায়তা এবং নিকটবর্তী যুদ্ধ অভিযানের জন্য তৈরি করা হয়েছে। এটিকে এর শ্রেণীর মধ্যে সবচেয়ে হালকা এবং ছোট যুদ্ধবিমানগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়। এক দর্শকের ক্যামেরায় বিমান বিধ্বস্তের পুরো ঘটনা ধরা পড়েছে। দেখা যাচ্ছে বিমানটি প্রচন্ড বেগে এগিয়ে আসছে। হঠাৎ করে এটি মাটির দিকে নেমে যেতে থাকে। এর কয়েক সেকেন্ডের মধ্যে এটি আছড়ে পড়ে। তখন পুরো বিমানটিতে আগুন ধরে যায়। পাকিস্তানে অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে অন্তত ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছেন। আফগান সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়েছে। গত সপ্তাহে ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার পর এই অভিযান জোরদার করা হয়। শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বরাতে ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে নিহতরা তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি বা এর সহযোগী সংগঠনের সদস্য। ভারতের বিরুদ্ধে এসব সন্ত্রাসীকে সমর্থন দেওয়ার অভিযোগ করেছে পাকিস্তান। দেশটিতে গত বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় পরিচালিত অভিযানে ২৩ সন্ত্রাসী নিহত হয়। সেনাবাহিনী জানায় সন্ত্রাসীদের আস্তানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পরবর্তীতে জারি করা আরেক বিবৃতিতে বলা হয়, মহমান্দুল লাক্কি, মারওয়াত ও ট্যাঙ্ক জেলায় ১৮ থেকে ১৯ নভেম্বর ৩টি পৃথক অভিযানে আরও ৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়। সেনাবাহিনী জানিয়েছে বিদেশি শক্তির মদতে পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান পূর্ণ গতিতে অভিযান চালিয়ে যাবে। পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে তীব্রভাবে অবনতি হয়েছে। গত মাসে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে উভয় পক্ষ মিলে ৭০ জনের বেশি নিহত হয় এবং সপ্তাহব্যাপী উত্তেজনার পর সীমান্ত বন্ধ হয়ে যায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী হামাসের ৫ যোদ্ধাকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। শুক্রবার এই হামলা চালায় তারা। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও রাফাতে হামাসের প্রায় ২০০ যোদ্ধা আটকা পড়েন। তারা সুড়ঙ্গের ভেতরে অবস্থান নিয়ে আসছেন। যে যোদ্ধাদের আজ ইসরায়েলে হত্যা করা হয়েছে তারা সুড়ঙ্গ থেকে বের হয়ে এসেছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল ব্রিগেড এই হামলা চালায়। তারা দাবি করেছে হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল। দখলদাররা বলেছে তারা এমনভাবে আসছিল যা ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠেছিল। এ কারণে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতির পরও রাফার প্রায় পুরো অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে দখলদার ইসরায়েল। এ কারণে যুদ্ধবিরতির পর হামাসের যোদ্ধারা সেখানে আটকে যান।
তাদের জীবিত বের করে গাজার অভ্যন্তরে বা অন্য কোনো দেশে পাঠানোর ব্যাপারে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর আলোচনা চলছিল। এরই মধ্যে 5 জনকে হত্যা করেছে তারা। এর আগে ইসরায়েল শর্ত দিয়েছিল হামাসের আটকে থাকা 200 যোদ্ধাকে তাদের কাছে প্রথমে আত্মসমর্পণ করতে হবে, এরপর তাদের ছাড়া হবে আর কয়েকজনকে ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। কিন্তু দখলদারদের এ দাবি প্রত্যাখ্যান করে হামাস বলেছিল তাদের যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 28 দফা শান্তি প্রস্তাব পাওয়ার পর তিনি একথা বলেন। ট্রাম্পের পরিকল্পনার অনুযায়ী পূর্ব ইউক্রেনের দনবাসের যে এলাকাগুলোতে এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে তা রাশিয়াকে ছেড়ে দিতে হবে, তার সেনাবাহিনীর আকার কমাতে হবে এবং কখনো ন্যাটোতে যোগদান করতে পারবে না। পরিকল্পনাটি তৈরি ইউক্রেন কতটা জড়িত তা স্পষ্ট নয়, তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গে সমানভাবে জড়িত ছিল। শর্তগুলো যদি নিশ্চিত হয় তাহলে এটা রাশিয়ার পক্ষে যাবে। জেলেনস্কি বলেছেন যে তিনি আগামী দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রস্তাবগুলো সম্পর্কে কথা বলবেন বলে আশা করছেন, যার মধ্যে ইউক্রেনের সেনাবাহিনীর আকার ছোট করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও প্রায় 1 মাস ধরে নীরবে এই প্রস্তাবের উপর কাজ করছেন। দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরের জনগণের ওপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে ভারতের মোদী সরকার। 10 নভেম্বর ওই ঘটনার পর থেকেই অবরুদ্ধ এই অঞ্চলের মুসলিমদের সন্দেহের চোখে দেখছে মোদী প্রশাসন। রাস্তায় তল্লাশি, নজরদারি, দোকানপাট, ঘরবাড়িতে অভিযান, সব মিলিয়ে মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বাসিন্দাদের ওপর রীতিমতো চড়াও হয়ে উঠেছে দেশটির পুলিশ ও সেনাবাহিনী। মধ্যরাতে সাধারণ মানুষের ঘরে ঢুকছে, ঘুমের মধ্যে ধরে নিয়ে যাচ্ছে। নিরাপত্তার নামে এই নিপীড়ন শুধু কাশ্মীরেই সীমাবদ্ধ নেই, ভিন্ন রাজ্যে বসবাসকারী ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবী কাশ্মীরদের ওপরও চলছে মানসিক নির্যাতন। বৃহস্পতিবার জম্মু কাশ্মীর পুলিশের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি SIA কাশ্মীর টাইমস পত্রিকার অফিসে অভিযান চালায়। হামলার কয়েকদিনের মধ্যেই কাশ্মীর থেকে অন্তত 1500 মুসলিমকে আটক করা হয়। পাকিস্তানে ভূমিকম্প আঘাত এনেছে। ভারতের গণমাধ্যম NDTV জানিয়েছে দেশটির কয়েকটি অঞ্চলে 5.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেদনে বলা হয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের 135 কিলোমিটার গভীরে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ভূমিকম্পের পরবর্তী কম্পনগুলি পর্যবেক্ষণ করে চলছে এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং সুরক্ষা প্রোটোকল অনুসরণ করার নির্দেশ দিয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।